শেখ হাসিনার শাসনামলে গুমের পর এক আলেমকে রোজা অবস্থায় নির্যাতনের হৃদয় বিদারক ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, গ্রেপ্তারের পর কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ভয়াবহতা এতটাই ছিল যে প্রচণ্ড পিপাসায় শেষমেশ তাকে নিজের বমি খেয়েও তৃষ্ণা মেটাতে হয়েছিল। আমার দেশ স্টুডিওতে উপস্থিত আছেন সেই খালেদ সাইফুল্লাহ, যিনি মাদারীপুরে ছাত্র মজলিসের সঙ্গে যুক্ত ছিলেন। চলুন শুনে নেই গুমকালীন সময়টিতে তার উপর চালানো নির্মম নির্যাতনের বিবরণ। যে হ্যান্ডকাফ হাতে বেঁধে মানে হ্যান্ডকাফ দুই পাশে লাগে, এই কোনো একটা গ্রিল থাকতো জানালার, সেখানে এইভাবে দাঁড় করাইতো যে যদি হাতটা যদি এখানে মানে আঙ্গুলটা যদি ওই বৃদ্ধ আঙ্গুলটা যদি লাগে তাহলে আমার হাতে টান পড়বে, আর যদি এইটারে যদি উপরে রাখতে যাই মানে হাত বাঁচাইতে গেলে এখানে টান পড়বে, দুইটা মানে একদিকে টান সমস্যা হবে। এর ফলে আমার হাতে এই যে কেটে গেছে, এখানে দাগ ছিল, এখনও ভালোভাবে তাকাইলে দাগটা দেখা যাবে, কিন্তু এখানে একদম কাইটার রক সহ একদম মানে চামড়াটা কাইটে বের হয়ে গেছে। অবশ ছিল দীর্ঘদিন হাত, আমি নড়াচড়া করতে পারতাম না ঠিকঠাক মতো, এখনও টান লাগে, একটু সমস্যা হয়, কিন্তু তত টান আর কি, হালকা টান, মানে এই হাতের তুলনায় হাতে একটু সমস্যা ফিল করি। এইভাবে ঝুলে রাখতো, মানে ওদের অফিস টাইম তখন কাজ হচ্ছে ওই হ্যান্ডকাপ পরে উপরে ঝুলাই রাখা, পা একটু লাগে ইয়া করে, ওইটাও মানে কিছু হোক বা না হোক ওই সময় কেউ আসতো, যেমন এইভাবে ঝুলানো থাকে, একজন আসছে মন চাইছে সে কিছু পিটান দিতেছে, কেউ কখনো জিজ্ঞাসা করতেছে করলো না করলো, কিন্তু পিটান যেগুলো আসতে মজা নিতেছে। মানে একটা কথা, যেমন একটা পশু থাকলে যেমন আমরা তো কুকুরেরও এইভাবে ঢিল মারি না রাস্তাঘাটে, তো ভাবে যে কেউ আসতেছে যাইতেছে, অফিসে ঢুকতেছে, কেউ একটা গালি দিতেছে, কেউ বাবা মা তুইলা, কেউ আমাকে, তারপরে হচ্ছে যেমন জঙ্গি টঙ্গি এই টাইপের যেগুলো থাকে সেই ধরনের কথাবার্তা। এরপর হচ্ছে কেউ হচ্ছে যে পিটান দিয়ে যাইতেছে, যে কয়েকটা মানে পারতেছে সে 4-5টা করে পিটান দিয়ে যাইতেছে ইত্যাদি এই টাইপের ঝুলানো থাকতো তাদের পুরো অফিস টাইমটা। ইফতারির সময় যে রমজানে যেহেতু গ্রেফতার করছে, তাই ইফতারির সময় হচ্ছে যে তারা আমাকে ইফতারি করতে দিত এবং ইফতারি করার পরেও আবার ঝুলাইতো, মানে ইফতারি করার সময় নামাজের সময় কিছুটা রিল্যাক্স দেওয়ার পরে আবার তারা ঝুলাইতো। এভাবে তাদের অফিস টাইম 10টা থেকে একদম পুরো বিকাল পর্যন্ত, কখনো মাগরিব পর পর্যন্ত, কখনো রাত ভর পুরোটা। আবার যে 5 দিন গুম ছিলাম, 5 দিন তো পুরো চেয়ারের সাথে হ্যান্ডকাপ সহ একদম বসা ছিলাম, মানে গুম ছিলাম বলতে যে কোর্টে চালান করার আগ পর্যন্ত হয়েছিলাম। ওই সময় ঘুমাইতেও দেয় নাই। এবং একদিন রাতের ঘটনা, যেটা নির্যাতনের যেহেতু কথাটা আসছে তাই একদিন রাতের ঘটনা সেটা বলি। সেটা হচ্ছে যে একদিন রাতে খুবই মানে কোনো কারণ ছাড়াই, জিজ্ঞাসাবাদের কোনো পয়েন্ট ছাড়াই সে পিটান শুরু করছে মাগরিবের আজান থেকে। ওই দিন নামাজ পড়তে দেয় নাই, মাগরিবের আজান থেকে আমাকে হাত পা সব এক জায়গা করে বাঁধার পরে, এরপরে হচ্ছে ওই দিন হ্যান্ডকাপ না একদম বাঁধার পরে এরপর আমাকে উঁচা করে মাথা নিচের দিক দিয়ে এরপরে পিটান শুরু করছে। যখন পড়ে গেছি, যখন আর আমার ঠিকঠাক মতো জ্ঞানে, তখন আমাকে ঝুলাই দিছে। ঝুলানোর পরে পিটানের কারণে ব্যথার প্রচণ্ডতায় কখনো কখনো জ্ঞান আসতো, কখনো কখনো চলে যাইতো। এই অবস্থায় অনেক রাত পর্যন্ত তারা মারছে, কতক্ষণ মারছে বলতে পারবো না। এরপরে এক পর্যায়ে তারা যখন দেখছে যে সেন্সলেস হয়ে পড়ছে, তারা কখনো ছুটাইছে, পানি টানি মুখে ঝাড়া দেওয়ার পর আবার জ্ঞান আনার চেষ্টা করছে, লাঠি টাঠি দিয়ে তারা আবার চেষ্টা করছে যাতে মানে জ্ঞানে আসি। তো এইভাবে করে সজ্ঞানে আসার পরে তারা আমাকে ভাত খাইতে দিছে এবং মানে এতটা বেশি নির্যাতন করছে যে এডিসি মহিবুল পর্যন্ত এসে বলছে যে ছেলেটাকে তো এইভাবে মারার দরকার ছিল না, তোমরা তো মাইরেই ফেলবা, এখন তো কোর্টে চালান দিছে, এখন মাইরে ফেললে সমস্যা না। মানে তাদের ভাষাটা এই পর্যায়ে ছিল যে এরকম দরকার ছিল না। তা ভাত দিছে, ভাত দেওয়ার পরে টেবিলে ভাত তো খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, স্বাভাবিক যেমন হওয়ার কথা। তো ভাত খাইতে পারতেছিলাম না, হাত সবই ধরতে পারতেছিলাম না। তো এই পারি না দেখে তারা আবার হচ্ছে যে ওই মানে তদন্ত কর্মকর্তা, নাম হচ্ছে সিরাজুম মুনিরা, নামটা ভালোভাবে মনে থাকার কারণ নাম তাদের মামলার কাগজে বিদ্যমান। সিরাজুম মুনিরা না, মহিলা না, পুরুষ, কিন্তু নামটা হচ্ছে মহিলাদের নাম, সিরাজুম মুনিরা। সেটাই তো সেই লোক হচ্ছে যে আবার আমাকে, সেই লোক ছাড়া অন্য কেউ ছিল আমি বলতে পারবো না, কিন্তু সেও ছিল, এটা আমার মনে আছে। তো সে আমাকে আবার হচ্ছে যে এই পাশ থেকে কিল একবার পড়ে যায়, আরেকজন উঠায় আর এক পাশে ফালায়, আবার সে মানে কিল ঘুষি মারতেছে মাথায়, আবার পড়তেছি। তো এভাবে পড়ার কারণে যে কয়েক লোকমা খাইছিলাম তা আবার বমি করছি, টেবিল তলায় এসে একদম নষ্ট হয়ে গেছে, আমার শরীর, দাড়ি, অল্প যখন দাড়ি ছিল যা সেগুলোর মধ্যে আমার দাড়ি, আমার চুল সব কিছু দাড়ি একদম ভরে গেছে বমিতে। তো ওরা ওই ফ্লোরে হ্যান্ডকাপ ছাড়াই ফেলাই রেখে দিচ্ছে, মানে এতটা টর্চার করছে যে মানে খুব খারাপ অবস্থা। তো ওই রাতে তারা সবাই যখন এই মারাটার পরে চলে গেছে, আমি অনেকবার বমি করছি,
খাওয়া ছাড়াও শুধু এমনিতেই বমি করছি, কখনো তারা টাইনা হাসড়ায় বাথরুমে ফেলাই দিচ্ছে, বমি করা শেষ হলে আবার নিয়ে আসছে। তো এক পর্যায়ে জ্ঞান না থাকলে তারা আবার কখনো কখনো জ্ঞান ফেরানোর জন্য বাথরুমে নিয়ে ট্যাপের নিচে ট্যাপ ছেড়ে দিত নাক মুখের উপরে, যাতে একটু পানিটা নিয়ে ছিটা, মানে ওই পানির ছিটাটাও ভালোভাবে দিত না। তো নিয়ে আসতো, তো যখনই দেখতাম যে ওরকম নিচে ফ্লোরে পড়ে টরে আসি, মাঝে মাঝে জ্ঞান ফিরতো, পানি চাইতাম। তো মনে আছে যে 4টার সময় একবার এত পানি বসে লাগছে যে মনে হয়েছে যে আমি এখন মারা যাবো পানি না খাইতে পারলে। তো ওরা বললাম পানি দিতে, ও সারা নিষেধ করছে, তারা আসার আগ পর্যন্ত কোনো পানি দেওয়া যাবে না। তো শেষ পর্যন্ত তারা আমাকে পানি দেয়ই নেই। মানে আমি এক পর্যায়ে বমি, আমার যে করা মগ দিছিল একটা মগে বমি করার জন্য, শুধু পানি বমি করছিলাম, সেই বমিটা পর্যন্ত আমি খাইতে বাধ্য হয়েছি। টর্চারের কারণে যেমন আমার কোমরে হচ্ছে যে গোস্ত পচে গেছে, নিতম্বের উপরে গোস্ত পচে গেছে, অপারেশন করে গোস্ত ফালাই দেওয়া লাগছে। তারপরে আমি এখনও কোমরে ভারী জিনিস নিতে পারি না। ডাক্তার বলছে আমার পায়ের সমস্যা হয়েছে, হাঁটুতে অনেক সমস্যা। আমি এই কিছুদিন আগ পর্যন্ত আমার ছোট ভাইয়েরা ওরা ধরে ধরে রাস্তা পার করতো আমাকে। সিটিটিসি বাদেও কেউ আসছে জিজ্ঞাসাবাদের সময়, যেমন হচ্ছে ভাষা শুনে মনে হয়েছে যে অন্য দেশের কেউ, যেহেতু সে হিন্দিতে কথা বলা শুরু করছে তাই মনে হয়েছে অন্য দেশের কেউ। খালেদ সাইফুল্লাহর ঘটনায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। রিমান্ডে পুলিশের নির্মম নির্যাতনের পর আদালতে ম্যাজিস্ট্রেট যে অবস্থান নিয়েছিলেন তা শেখ হাসিনার শাসনামলের বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের আরেকটি স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা যায়। তারা আমাকে মানে পরের দিন ছিল আর তৃতীয় দফা রিমান্ডের জন্য তারা আমাকে কোর্টে হাজির করতে চাইছিল। তখন নিয়ে আসার সময় বারবার বলতেছিল যে কোর্টে গিয়ে যেন পড়ে না যাই। তো কোর্টে যখন আসছি, কোর্টে আমি তো দাঁড়াইতে পারতেছি না, আমার তো শরীর অবস্থা খুবই খারাপ। তখন ম্যাজিস্ট্রেট যে মানে আমাকে বলছিল যে পড়ে যাবি না, কিন্তু আইও বলতেছিল যে পড়ে গেলে কিন্তু অন্য অনেক মামলায় গ্রেফতার দেখাবো, এখান থেকে ছাড়বই না, আরও সমস্যা বাড়বে তোর। তখন আমি চিন্তা করলাম কোনোভাবে তাহলে হচ্ছে ধৈরা অনেক কষ্ট করে বলছে 2 মিনিট, জাস্ট 2 মিনিটের বেশি থাকবে না, শুধু 2 মিনিট গ্রিল ধরে দাঁড়াই থাকবি। বললো আচ্ছা ঠিক আছে। তো দাঁড়াইছিলাম, তো ওই অবস্থায় এক মহিলা ম্যাজিস্ট্রেট, তো সে বলতেছে যে কি করলেন যে এখনও দাঁড়ায় আছে, মানে তার ভাষাটা এখনও মনে আছে এবং ভুলতে পারিনি, আর ভোলার মতো ছিল না যে কি করলেন যে এখনও দাঁড়ায় আছে। তো সে ঢুকে বললো কি দেখলি আমাদের থেকে সে কত বেশি কঠোর, আমরাই তো ভালো, তোরে কিছু কম মারছি, তোরে বাঁচাই রাখছি, আর সে চাইতেছে মানে তুই যাতে দাঁড়াইতেই না পারস, তাহলে চিন্তা করে দেখ তুই কই আসস। এই হলো অবস্থা ছিল। যাই হোক, মানে নির্যাতনের মোটামুটি অবস্থা। আর নির্যাতনের ফলে আমার ড্যামারেজ যেগুলো ছিল, মানে পিঠের যে অংশগুলো কোমর থেকে নিয়ে নিচে পুরোটা ছিল রক্তাক্ত, হাতে সমস্যা হয়েছে, হাতের এখানে সব জায়গায় কম বেশি ছিল। এই মানে কারেন্টের শট এগুলো দেয় নাই, কিন্তু পিটানোর যে ধরন যেগুলো আছে সেগুলোতে সবগুলো তারা করছে, এবং ঝুলাই রাখার কারণে হাত হয়ে গেছে। এই মোটামুটি নির্যাতনের অবস্থা ছিল। আর পরবর্তীতে আমার বেড রেস্টে অনেকদিন থাকা লাগছে, মানে বেডেই থাকা লাগছে, আমি গোসল করতে পারিনি। আমার হচ্ছে এই কোমরের এখানে ক্ষতের কারণে এখনও চামড়ার দাগও আছে। আমার কোর্টেও দেখছে সেদিন যে মামলা খালাসের আগে, আপনার হচ্ছে যে পুরো জায়গাটাতে, নিতম্বের এই পুরো জায়গাটাতে ভিতর থেকে চামড়া কাইটা ফেলাই দিছে। তো ড্রেসিং করে প্রত্যেক দিন আপনার হচ্ছে গজগুলো ঢুকাই দিতে হইতো, গুইনা আবার গুইনা এগুলো বের করতে হইতো। এভাবে মূলত আমার ওই প্রায় 3.5 মাস কাটছে। গোসল করতে পারি নাই, কিছু করতে পারি নাই, বসতে পারি নাই, শুধু উপর হয়ে শুয়ে থাকা লাগতো। শত শত আলেমকে ঠিক এমনই ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে দিনের পর দিন কাটাতে হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির নিপীড়নের ঘটনা নয়, বরং বিচার বহির্ভূত দমন নীতির একটি ধারাবাহিক ও পরিকল্পিত চিত্র, যা দেশের সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকেও বারবার লঙ্ঘন করেছে। শেখ হাসিনার সরকারের পতনের 1 বছর পেরিয়ে গেলেও এখনও এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত কিংবা দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। যদিও চক্র ভাঙা না যায়, তাহলে আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা নিয়েই চিরদিন প্রশ্ন থেকে যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।